সুপ্রিয় দর্শক, ওয়েসিস এই সময় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। এই ৭ নভেম্বর নিয়ে আলোচনার জন্য আজ আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি কাজী সিরাজ আপনার কাছে যাব এবং জানতে চাইব যে ৭ই নভেম্বর দিনকে অনেকেই অনেকভাবে মূল্যায়ন করছেন, উদযাপন করছেন। আমরা আজকেও দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল নানা নামে এই কর্মসূচি পালন করছে। আপনার দৃষ্টিতে এই ৭ই নভেম্বরের মূল্যায়ন কিভাবে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ৭ই নভেম্বরকে তো তিনভাবে উদযাপন করা হয়। একটা সরকার পক্ষ তো মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে পালন করে, তারা এটা বলা হয় মুক্তিযোদ্ধা হত্যা দিবস। জাসদ যেটাকে বলা হয় সিপাহী জনতার অভ্যুত্থান, আর বিএনপি এবং এই ঘরানার লোকজন এটাকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। তো দিবস যেভাবে পালন করুক সেটা করতেই পারে, সেটা যার যার একটা রাজনৈতিক অবস্থান থেকে এটা কিন্তু করে। এখানে একটা রাজনৈতিক অবস্থান আছে। ৭ই নভেম্বরের ক্ষতিগ্রস্ত দুই পক্ষ দুই রকম ক্ষতিগ্রস্ত। আওয়ামী লীগ একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে ১৫ই আগস্টের পরে খন্দকার মুশতাককে অপসারণ করার লক্ষ্যে একটা অভ্যুত্থান হয়। সে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল, চিন্তা করেছিল, ভেবেছিল যে তাদের আবার ক্ষমতায় ফিরে আসার পথটা প্রশস্ত হলো। আর জাতীয় সমাজতান্ত্রিক দল কিন্তু যেহেতু সেটা পেল না, তাদের ক্ষোভ এক জায়গায়। এবং ৭ই নভেম্বরকে কেন্দ্র করে ৬ই নভেম্বর রাত্রে যে ঘটনাগুলো ঘটেছে, খালেদ মোশাররফ, কর্নেল হায়দার, এরা ৩ জন অফিসার নিহত হয়েছিল, আরও নিহত হয়েছিলেন। আমাদের পরিবারের একটা দুঃখজনক ঘটনা সেই দিনটির সঙ্গে জড়িত আছে। আমার এক ভগ্নিপতি কর্নেল আজিম ৭ই নভেম্বর নিহত। অনেক অনেক কথা বলে। তো জাসদের আওয়ামী লীগের হচ্ছে সেই দিকটা যে তাদের আবার ক্ষমতায় উত্থানের যে একটি সম্ভাবনা, আলো তারা দেখেছিল, সে আলোটি নিভে গেছে ৭ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে ও অভ্যুত্থানের মধ্য দিয়ে। আর জাসদ যেটা বলে এটাকে অন্যভাবে দেখে, তারা মনে করে তারাও ক্ষতিগ্রস্ত। জাসদের ৭ই নভেম্বরের ঘটনার পেছনে মূল ভূমিকা যেটা বলা হয়, যদি বলা যায়, ইতিহাস যেটা বলে, এখন অনেক অনেক কথা বলবেন, জাসদের লোকজন এখন অনেক কথা বলেন, তারা জিয়াউর রহমানকে সামনে রেখে, জিয়াউর রহমানকে সামনে রাখার উদ্দেশ্য ছিল জিয়াউর রহমান সেনাবাহিনী, তখন যারা সেনাবাহিনীর অফিসার ছিল তারা অসম্ভব জনপ্রিয় ছিলেন। জিয়া তখন খালেদের কারাগারে বন্দী ছিলেন, কারাগারে মানে খালেদের বন্দী ছিলেন ২ তারিখ রাত্রে থেকে। কর্নেল তাহের এবং সেখানে পরবর্তী আলোচনা এগুলো আসবে। জাসদ জিয়াউর রহমানকে ব্যবহার করে তাদের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র সেটা কায়েম করতে চেয়েছিল, মনে করেছিল যে এর মাধ্যমে এটা হবে। এবং সেটার একটা ঘটনাও আছে। জাসদ আমার মূল নেতৃত্ব এই কর্নেল তাহেরের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। সেখানে তারা ৬ তারিখে যে মিটিংটা, এখানে ডক্টর আকাশ গোবন প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। তখন উনি বলেছেন যে জিয়ার সাথে আমার কথা হয়েছে, আমাদের সঙ্গে থাকবে। তখন বলছেন আপনার সঙ্গে থাকবে না। তখন কর্নেল তাহের এমনও মন্তব্য করেছিলেন, হি উইল বি আন্ডার মাই ফুট, এটাও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৭ই নভেম্বরের ঘটনা ঘটে যাওয়ার পরে জিয়াউর রহমান, কর্নেল তাহের, হাসানুল্লাহ কিনু, উনি যে কর্নেল তাহের ছিলেন গণবাহিনীর কমান্ডার এবং হাসানুল্লাহ ছিলেন ডেপুটি কমান্ডার, এবং তাদের বিপ্লবী সৈনিক সংস্থা বলা হয়ে থাকে। কর্নেল তাহের বিপ্লবী সৈনিক সংস্থার কাজ কিন্তু আগে থেকে শুরু করেছিলেন মেজর জলিল। পরবর্তীতে উনি যখন জেলে চলে যান, তখন এটার দায়িত্ব কর্নেল তাহেরের হাতে আসে এবং তিনি তার মতো করে সেটাকে গড়েন। তো এদের যে লক্ষ্যটি ছিল, সেই লক্ষ্যর সঙ্গে জিয়াউর রহমান একমত হননি। একমত না হয়ে পরবর্তীকালে তিনি যেটা করেছেন সেটা তো তিনি ক্ষমতায় এসেছেন, পাদপ্রদীপের আলোয় তিনি চলে এসেছেন। এবং এখানে আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে, জিয়াউর রহমান অনুঘটক হিসাবে, জিয়াউর রহমান উদ্যোগ নিয়ে, জিয়াউর রহমান পরিকল্পনা করে ৭ই নভেম্বরের ঘটনাটি ঘটান নাই। কিন্তু এটা সত্যি কথা, ৭ই নভেম্বর জিয়াউর রহমানকে আলোয় নিয়ে, পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে। তিনি নির্মোহভাবে বলতে গেলে এটা বলতে হবে ৭ই নভেম্বরে জিয়াউর রহমান লাভবান হয়েছেন। তা আমার এই পর্যায়ে বক্তব্য এখানে পরবর্তী আমরা আসি। হ্যাঁ,
খন্দকার মনিরুজ্জামান, হ্যাঁ, আপনার মূল্যায়ন শুনি। আমার মূল্যায়ন হচ্ছে যে আমি মনে করি 7ই নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এমন একটি দিন, যে দিনটি পরবর্তীকালের রাজনীতির গণতন্ত্রহীনতা এবং অন্ধকার রাজনীতির সূচনা করে। এটা আসলে আমি 3-4 ভাগে ভাগ করতে চাই 7ই নভেম্বরের ঘটনাটিকে। প্রথম হচ্ছে যে 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর থেকে খালেদ মোশাররফের অভ্যুত্থান, খালেদ মোশাররফের অভ্যুত্থানের থেকে যে অভ্যুত্থানের সময় জেল হত্যা, অভ্যুত্থানের পরে কর্নেল তাহের এবং গণবাহিনী বা সৈনিক সংস্থা, বিপ্লবী সৈনিক সংস্থা তাদের এই অভ্যুত্থানের চেষ্টা, এবং পরবর্তীকালে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে তারা মুক্ত করে, এবং এই ভরসায় যে তারা যেটা জিয়াউর রহমানকে ব্যবহার করে বা জিয়াউর রহমানকে সামনে রেখে তারা ক্ষমতায় যাবে। এই যে ভাগগুলো এই কারণে আমি করলাম যে 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে আবার পাকিস্তানি রাজনীতির দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করা হয়, এবং সেটা তারা প্রাথমিকভাবে সফল হয়। পরবর্তীকালে খালেদ মোশাররফ যেটা করে, এই 3 তারিখের যে অভ্যুত্থানটি করে, সেটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন, কিন্তু আমি যতটুকু তখনও ঘটনার প্রবাহের মধ্যে যতটুকু ছিলাম, তখন আমি নিজেই রাজনীতি করতাম, এবং পরবর্তীকালে যতটুকু বোঝা যায় তাতে এটা ভাবার কোনো কারণ নাই যে খালেদ মোশাররফের অভ্যুত্থানটি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য করা হয়েছিল। এটা আমি মনে করি না। এইটা তার নিজস্ব পরিকল্পনা থেকে একটি অভ্যুত্থান সে করেছিল, এবং সেখানে আর্মির ভিতরের কিছু ইকুয়েশন ছিল, অন্যান্য কিছু ইকুয়েশন ছিল, তারপরে সে ব্যর্থ হয়। এবং ব্যর্থ হওয়ার একটা মূল কারণ তার অভ্যুত্থান ঘটনার সঙ্গে এই ধরনের পেছনে যদি ফুল আর্মির সাপোর্ট না থাকে, যদিও বঙ্গবন্ধু হত্যার সময় ফুল আর্মির সাপোর্ট ছিল না, কিন্তু এখানে ফুল আর্মির সাপোর্ট কিন্তু খালেদ মোশাররফ পায়নি। এক, দ্বিতীয়ত হচ্ছে খালেদ মোশাররফের অভ্যুত্থানের পরেই এই জাসদের নেতৃত্বে বা জাসদের পরিকল্পনায় এই বিপ্লবী সেনাবাহিনী বা সেনা সংস্থা এবং গণবাহিনী তারা একটা পাল্টা অভ্যুত্থানের পরিকল্পনা করে, ছক আঁকে, এবং সেই ছক করে কিন্তু আগায় আসছে। 7ই নভেম্বরটা কিন্তু আসলে তাদের মানে আমি বলবো অপকর্মের ফল। অপকর্ম বলছে এই কারণে যে এই ঘটনাটি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা সাংঘাতিক রকমের চেইন অফ কমান্ড ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। আমরা জানি যে 7ই নভেম্বরের ঘটনার ফলে বহু সেনাবাহিনীর বহু অফিসারকে হত্যা করা হয়, এবং তাদের বেশিরভাগই ছিল মুক্তিযোদ্ধা, এবং অনেককে খুঁজে খুঁজে বের করে করে হত্যা করা হয়। এবং যে স্লোগান তখন জাসদের উদ্যোগে দেওয়া হয় যে সুবেদার কি সিপাহী সিপাহী ভাই ভাই, সুবেদারের উপরে অফিসার নাই, এরকম একটা মানে কি বলবো, এরকম একটা অতি বিপ্লবী, হঠকারী, জাতীয় স্বার্থবিরোধী, সেনা স্বার্থবিরোধী, গণস্বার্থবিরোধী একটা স্লোগান নিয়ে কর্নেল তাহের এবং ইনু সাহেবরা এগিয়ে গেলেন। সেখানে সেনাবাহিনীর মধ্যে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলেন এবং বহু সেনাবাহিনী অফিসারকে হত্যা করলেন। এই ঘটনাটি আসলে এমন একটি, বলে না যে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু ইনসিডেন্ট এমন কিছু ডিনামিক্স তৈরি করে যেটা পরবর্তীকালে তার এটা রোল করতে 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 বহুদিন পর্যন্ত একটা নেগেটিভ অবস্থার মধ্যে চলে যায়। বাংলাদেশের রাজনীতিটা আসলে 7ই নভেম্বরের মধ্যে দিয়ে এরকম একটা নেগেটিভ অবস্থার মধ্যে চলে গিয়েছিল। আমি একটা লাইন বলে শেষ করছি। এই 7ই নভেম্বরের পর থেকে 1990-এর এরশাদ পতন পর্যন্ত যে কাল পর্বটি, সেই কাল পর্বটি হচ্ছে 7ই নভেম্বরের সৃষ্টি বলে আমি মনে করি। আচ্ছা, জনাব কাজী সিরাজ, খন্দকার মনিরুজ্জামান বলছিলেন যে 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থান আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য অভ্যুত্থান হয়নি, কিন্তু আপনি বলছিলেন যে মূলত আওয়ামী লীগেরকে ক্ষমতায় আসার জন্যই খালেদ মোশাররফের নেতৃত্ব। সেটা খালেদ মোশাররফের একটা কতগুলো অপপ্রচারও আছে। খালেদ মোশাররফ যেটা বলা, খালেদ অভ্যুত্থানটিকে বলা হয় যে ভারত করিয়েছে ইত্যাদি, এটা কারণ আছে। 6 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটা ওনারা জানেন সবই, একটা মিছিল এসেছিল। সেই মিছিলে খালেদ মোশাররফের মা ছিলেন, খালেদ মোশাররফ ভাই রাশেদ মোশাররফ ছিলেন, আওয়ামী লীগ নেতা যিনি পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন, বেগম মতিয়া চৌধুরী ছিলেন, এবং তারা মিছিলটি নিয়ে ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসায় আসে। এই 6 নভেম্বর যখন ঘটনার পরে, এটা কি 6 নভেম্বর হয়েছে, সরি 3 তারিখে, 4 তারিখে এই ঘটনাটি ঘটে। 4 তারিখে ঘটনাটি ঘটার পরে এটা প্রচার হয়েছে, বিদ্যুৎ গতির প্রচার হয়ে যায়। যেহেতু খালেদ মোশাররফ মা ছিল, ভাই ছিল বেগম মতিয়া চৌধুরী, তখন তো উনি অন্য দলই করতেন, কমিউনিস্ট পার্টি করতেন, মস্কো ন্যাপের সঙ্গে ছিলেন। তো ইনারা সবাই একজোটে, তাদের একটা রাজনৈতিক তো রাজনীতি বলাই হতো এরা রুশ ভারত অক্ষশক্তির পক্ষের লোক,
তো এটা প্রচার হয়ে গেল, বাইরে যেমন প্রচার হলো সেনাবাহিনীর ভিতরেও দ্রুত একেবারে বিদ্যুৎ প্রচার হয়ে গেল যে খালেদ ভারতের সাহায্য নিয়ে ভারতের পক্ষে এই কাজটি করেছে। আবার খালেদ মোশাররফের এই ঘটনার পরে আর এই সমস্ত কিছু দেখার পরে আওয়ামী লীগের মধ্যে আমি যেটা বলেছিলাম উৎসাহ, যেমন চিটং এসব বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা বেশ উৎফুল্ল, তারা মিছিল করে, চিটংও মিছিল করেছিল 3রা নভেম্বর খালেদ মোশাররফের এই অভ্যুত্থানের পক্ষে। তাদের ধারণা ছিল খালেদ মোশাররফ কিছু করুক আর না করুক, তারা এটুকু মনে করেছিল 15ই আগস্ট খন্দকার মুস্তাকের নেতৃত্বে, খন্দকার মুস্তাকের নেতৃত্বে না, খন্দকার মুস্তাককে এনে বসানো হয়েছিল। মেজর গ্রুপ যেটা করেছিল 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং যে ঘটনাগুলো, এটার একটা পরিবর্তন খালেদ মোশাররফ করেছেন। খালেদ মোশাররফ মূলত আমার ব্যক্তিগত ধারণা, খালেদ মোশাররফকে আমরা জানতাম 71 সালে মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফকে যে অপবাদটি পরবর্তীকালে দেয়া হলো, ওনার সম্পর্কে জানে যারা, ওনাকে চেনে, ঘটনাগুলো যারা জানে, তিনি কখনোই ভারতপন্থী ছিলেন না। তিনি অন্য একটা ওনার পরিচয় ছিল, অন্য পরিচিতি ছিল। এবং এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে বাম প্রগতিশীলদের, বিশেষ করে চীনপন্থী রাজনীতিবিদ বলে যারা পরিচিত ছিলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় চীনপন্থী যে সমস্ত ঘাঁটি এলাকাগুলো যেটা বলা হতো, সেগুলোতে যে অস্ত্রশস্ত্রগুলো এসছিল, পাওয়া গেছিল, সেগুলো খালেদ মোশাররফের অবদান ছিল। খালেদ মোশাররফ চেয়েছিলেন বলেই, তার সম্মতি ছিল বলেই, অথবা তিনি সহযোগিতা করেছিলেন বলেই তারা এই অস্ত্রশস্ত্রগুলো পেয়েছিলেন। তো কাজেই যারা এখানে ভারত সম্পর্কে অত্যন্ত কঠোর সমালোচক, যারা ভারত বিরোধী বলা যায়, মূল মোদ্দা কথা যেটা ভারত বিরোধী রাজনীতি করতেন, তাদেরকে সহযোগিতা খালেদ মোশাররফ করেছেন তবে যুদ্ধের সময়। এবং তারপর তাকে নিয়ে আবার এমনও বলা হয় যে তার মানে চীনের পক্ষে তার একটা আনুগত্য ছিল, একটা দুর্বলতা ছিল, এইরকম একটা লোকে তিনি দেশপ্রেমিক, কোনো সন্দেহ নেই। মুক্তিযুদ্ধে তার যে অবদান, এগুলো কোনো অস্বীকার করার উপায় নেই। আর আমার একটা স্মৃতিও আছে, আমি জানি না স্ত্রীর এখন সে স্মৃতি মনে আছে কিনা। ওনার স্ত্রী কিন্তু আমাদের বাড়ি দিয়ে পার হয়েছিলেন ভারতে। তিনি প্রথম ঢাকা থেকে কাজী জাফর আহমদ উদ্যোগ নিয়ে আমাদের এক ভাইকে দিয়ে আগে আমাদের চিওরা আমাদের বাড়ি তিনি যান কাজী বাড়িতে, এবং সেখান থেকে আমি এবং আমাদের আরো 2 সহকর্মী আমাদের উপর দায়িত্ব পড়ে ওনাকে ভারতের রাধানগর ক্যাম্পে পৌঁছে দিয়ে আসা। তো সেগুলো আমরা করেছিলাম। তো কাজে সম্পর্কটা আওয়ামী লীগেরা এই কাজগুলো করেন নাই খালেদ মোশাররফের জন্য। তো কাজে অকারণে তাকে এটা দেখে, যেহেতু 15ই আগস্টের ঘটনার বিপক্ষে ঘটনা, আওয়ামী লীগ স্বাভাবিকভাবে, এটা হয় রাজনীতিতে, এরকম চিন্তাভাবনা হতেই পারে, তাদের ধারণা ছিল এটা তাদের পক্ষে আসবে, তারা পরে কাজে লাগাতে পারবে। খালেদ মোশাররফ তাদের সাথে আলাপ আলোচনা করছে, আমি এটা কিন্তু বলিনি। আওয়ামী লীগের মধ্যে ধারণাটি ছিল। আবার এটা যখন এই যে মিছিলটি শুরু করল, এই ধারণা থেকেই তো তারা মিছিলটি করলেন। মিছিল করে শহীদ মিনার হয়ে ধানমন্ডিতে 32 নম্বর রোডে আসলেন, তো এই চিন্তা থেকে যে এটাকে তারা কাজে লাগাবেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। এটা ছড়িয়ে গেল। একটা কথা বলি, এই মিছিলের পরিকল্পনাটা কিন্তু আগে হয়েছিল, ওখান থেকে না। না মিছিলের ওটার সঙ্গে আমি ছিলাম বলে আমি বলতেছি আর কি। মিছিলের পরিকল্পনাটা হয়েছিল আপনার এই সেপ্টেম্বরের শেষের থেকে একটা চিন্তা ছিল যে এরকম একটা মিছিল করতে হবে। এখানে কাকতালীয়ভাবে যে ঘটনাটা ঘটে যায়, 4 তারিখে মিছিলের ডেট ছিল, 3 তারিখে খালেদ মোশাররফ অভ্যুত্থান করে। এবং যেটা কাজী সিরাজ বলেছেন, খুব কারেক্টলি বলেছেন, যে তখন কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে এই মিছিলটি খালেদ মোশাররফের পক্ষে এবং খালেদ মোশাররফ এই মিছিলটির পক্ষে, এরকম একটা ধারণা হয়েছিল। এবং এটা প্রচারও হয়েছিল এবং আর্মির ভিতরে ব্যাপকভাবে প্রচার হয়েছিল, এবং এটা খালেদ মোশাররফের কাজ হয়েছিল, যেটা সঠিক ছিল না। যেটা পরবর্তীকালে শোনা গিয়েছিল খালেদ মোশাররফ লেখালেখি হয়েছে বিভিন্ন জায়গায়, তিনি তার মাকে বলেছিলেন, মা তুমি আমাকে শেষ করে দিলে, অর্থাৎ এইটা তার বিপক্ষে যায়। এবং সেই বিপক্ষে যাওয়ার পরে পরবর্তীকালে ঘটনাগুলো ঘটতে থাকে। এবং তখন জাসদের গণবাহিনী, বিপ্লবী সৈনিক সংস্থা, কর্নেল তাহের, হাসানুল ইনু সাহেবরা, তখন তারা তাদের কাজগুলো আগে থেকে করতে থাকে এবং এই কাজ সুযোগগুলোকে তারা কাজে লাগায়। কাজে লাগিয়ে তারাও খালেদ মোশাররফের এই অভ্যুত্থানটাকে তাদের মতো করে কাজে লাগানোর চেষ্টা করেছে। চেষ্টা করতে গিয়েই তো তারা 6ই নভেম্বর যে ঘটনাগুলো ঘটে, খালেদ মোশাররফকে অত নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে হত্যা করা হয়, সেখানে মারা যায় আরো, এই যে কর্নেল হুদা আর কর্নেল হায়দার, তাকে মারা যায়। তারপর আবার 11 জনকে হত্যা করে। সেখানে আমি যে কথাটি বলেছিলাম, আমাদের পরিবারের একটা দুঃখজনক ঘটনা স্মৃতিকার জড়িত। আমার এক বোন, তার হাজবেন্ড ছিল লেফটেন্যান্ট কর্নেল আজিম, তাকেও খুন করা হয়। আমার বোন দীর্ঘদিন বৈধব্যের যন্ত্রণা নিয়ে ধুকতে ধুকতে মারা গেছে।
এবং তাদের টেলিভিশন একজন কর্মচারী অভিযান মনিরুজ্জামান, হ্যাঁ, এই যে মারা গেছিল, যে মেজর আনোয়ার, কর্নেল আজিব, মেজর মহিউদ্দিন, ক্যাপ্টেন খালেক, ক্যাপ্টেন আনোয়ার, লেফটেন্যান্ট সিকান্দার, লেফটেন্যান্ট মুস্তাফিজ, কর্নেল ওসমান এসরি, কর্নেল মুজিব এসরি, মেজর চেরি, মেজর করিম এবং বিটিভির অফিসার মনিরুজ্জামান, এরা মারা যায়। তো এখানে আমাদের যে আমার এই যে অভিযোগটা, এই যে জিয়ার বিরুদ্ধে অভিযোগটা করা হয় শান্তিপূর্ণ ঘটনায়, কিন্তু সেদিন যারা ভিকটিম হয়েছিল, খুন হয়েছিলেন, তাদের আমার বোনটি, তাদের অভিযোগের আঙ্গুল ছিল কর্নেল তাহিরের বিরুদ্ধে, অভিযোগের আঙ্গুল ছিল বিপ্লবী সৈনিক সংস্থার বিরুদ্ধে, অভিযোগের আঙ্গুল ছিল গণবাহিনীর বিরুদ্ধে, জেনারেল জিয়ার বিরুদ্ধে নয়। জি না, বিষয়টা হচ্ছে তাই, এটা তার পুরো বিষয়টা কিন্তু একটা ষড়যন্ত্র। আপনি পুরো বিষয়টা যদি দেখেন, আজকে অনেকদিন বছর হয়ে গেছে, সেই 75 আর এটা হচ্ছে 2016, হ্যাঁ, 25 আর 16, 41 বছর। 41 বছরের পরে যদি আমরা দূরের থেকে দেখি, পুরো বিষয়টা কিন্তু একটা ষড়যন্ত্র। এবং ষড়যন্ত্রের ভিকটিম হলো কারা? ষড়যন্ত্রের ভিকটিম হলো আর্মি অফিসাররা, ষড়যন্ত্রের ভিকটিম হলো টেলিভিশনের মনিরুজ্জামান সহ 4 জন কর্মকর্তা, ষড়যন্ত্রের ভিকটিম হলো সাধারণ সৈনিকরা। এবং এই ষড়যন্ত্রটার উদ্দেশ্যটা ছিল কি? উদ্দেশ্যটা ছিল যে জাসদের উদ্যোগে এই বিপ্লবী সৈনিক সংস্থা এবং গণবাহিনীকে দিয়ে ক্ষমতা দখল করে, এবং যেহেতু জিয়াউর রহমান তখন আপনার খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে আটক করে রেখেছে, তো তার প্রতি একটা সিম্প্যাথি সৈনিকদের ছিল, সেই সিম্প্যাথিটাকে কাজে লাগিয়ে তার পাওয়ারের মধ্যে যাওয়া। মূল লক্ষ্যটা কিন্তু তাই, তাদের পাওয়ারে যাওয়া। খালেদ মোশাররফের কুটা ব্যর্থ হলো কেন, আপনার কি মনে হয়? প্রথম কারণ হচ্ছে এই কুটি ব্যর্থ হওয়ার প্রথম কারণ হচ্ছে এই কুয়ের পক্ষে কোনো, মানে 15 আগস্টের কুটা সফল যদি বলেন, আমি বলবো ওটা সফল না। আপনি 15 আগস্টের কুটা আমি এক লাইনে বলিনি, ওটা সফল না, কিন্তু ওটা টিকে গিয়েছিল। কেন? কারণ কুয়ের পরে এটাকে ফেস করার মতো দায়িত্ব কোনো আর্মি অফিসার গ্রহণ করে নাই। এক, খালেদ মোশাররফের কুয়ের ক্ষেত্রে 2টা দুর্বলতা ছিল। একটি ছিল যে এটা তিনি তার মতো করে করেছেন, যেটা হওয়া উচিত ছিল, এবং কিছু কিছু রাজনৈতিক দল তখন তার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছিল এই কথাটি বলার জন্যে যে আপনি পার্লামেন্টে রিভাইভ করেন, পার্লামেন্ট রিভাইভ করে দেশের আইন অনুযায়ী স্পিকারের হাতে পাওয়ার হ্যান্ড ওভার করে আপনি আর্মি নিয়ে ব্যারাকে চলে যান। তারপরে রাজনীতি তার কনস্টিটিউশন, সংবিধান রিভাইভ হলে সংবিধান অনুযায়ী রাজনীতি অগ্রসর হবে, যা হবে তা সংবিধান অনুযায়ী হবে। উনি কিন্তু যেটা দেখা গেল, উনি কিন্তু এটা শোনেন নাই এবং এটা পাত্তা দেন নাই খালেদ মোশাররফ। আপনি যদি মনে থাকে তাহলে দেখবেন যে 3 তারিখ রাত্রের থেকে 6 তারিখ রাত্র পর্যন্ত টেলিভিশনগুলিতে না, তখন একটাই টেলিভিশন ছিল, বিটিভি ছিল, বিটিভিতে খালি ঘোষণা হচ্ছে যে এই থাকুন, আপনারা টিভি থাকুন, গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে। 4 দিন ধরে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা আসে নাই। এবং এটা হচ্ছে যে কোনো ষড়যন্ত্রকারীর জন্য এইরকম একটা সময়, এটা কিন্তু তার জন্য একটা উর্বর সময়। কারণ মানুষ তখন হতাশ, মানুষ তখন জানে না আসলে কি হচ্ছে, ইনফরমেশন নাই মানুষের কাছে, মানুষ দিগ্ভ্রান্ত, বিভ্রান্ত, মিসলিডিং সব খবর আসতেছে, নানা রকমের অপপ্রচার হচ্ছে। ওই যেটা কাজী সিরাজ বললেন যে খালেদ মোশাররফ ইন্ডিয়ার হয়ে কু করছে, আসলে যেটা সত্য ছিল না, আর্মির ভিতরে প্রচার হচ্ছে, সমগ্র বিষয়টাকে বিভ্রান্তি। এবং এর মধ্যে যারা ষড়যন্ত্র করে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অবস্থান, মানুষ তো বিভ্রান্ত, কেউ কারো পক্ষে আসবে না। সেই সুযোগটি কিন্তু এরা নিয়েছে, এই জাসদ এবং জাসদের সেই গণবাহিনী এবং বিপ্লবী সৈনিক সংস্থা, সেটা নিয়েই তারা কিন্তু ওই কুটি ব্যর্থ করতে সমর্থ হয়েছে। কারণ আর্মিও তো বিভ্রান্ত, পুরো ষড়যন্ত্রটাই কিন্তু এই বিভ্রান্তির সুযোগ নিয়ে হয়েছে। এগুলো তো আছে, এগুলো খালেদ মোশাররফের কোন ব্যর্থতার পেছনে আরো যে কারণটি, খালেদ মোশাররফ আসলে যে কাজগুলো তার করার দরকার ছিল, এই যে সংসদ ইত্যাদি ইত্যাদি, এগুলোকে নজর দেনে, উনি তার ক্ষমতাকে সংহত করতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন আসলে চিফ অফ স্টাফ আর্মি হতে, উনি মূল ক্ষমতায় প্রথমে চেয়েছিলেন। আর্মির মধ্যে বিভিন্ন গ্রুপিং ছিল, শক্তি দ্বন্দ্ব ছিল, ওখানে দারুণ কন্ট্রাডিকশন ছিল। প্রথম মেজর গ্রুপের সাথে গোলমাল, তারপরে জেনারেল ওসমানী ছিলেন, সেখানে ইনি একরকম চিন্তা করছেন, জিয়াউর রহমান সাহেব যাই হোক ভিতরে তো আছেন, তারও তো চিন্তাভাবনা ছিল। কর্নেল তাহেরের নেতৃত্বে এদিকে আর্মির একটা অংশ, এরাও চিন্তাভাবনা একরকম করছে। সবকিছু মিলে সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপের বিভিন্ন স্বার্থ চিন্তা সেখানে কাজ করছে। খালেদ মোশাররফ তখন এই জিনিসগুলো না দেখে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, ক্যান্টনমেন্টকে কিভাবে উনি শান্ত করবেন, তার নিয়ন্ত্রণ আনবেন, এগুলো চিন্তা না করে তিনি বঙ্গভবনে মেজর গ্রুপের সঙ্গে লড়াইতে ছিলেন, খোন্দকার মুস্তাকের সাথে লড়াইতে ছিলেন তার ক্ষমতাকে সংহত করতে। তিনি যখন ক্ষমতা ওগুলো করছেন, এবং তিনি তার ক্ষমতা সংহত করবার জন্য
যারা 15ই আগস্টে ঘটনা ঘটিয়েছিল, যারা ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধু ছিল, তাদের সাথে একটা আপোষ সভা করলেন, তাদেরকে বাইরে যাওয়ার ব্যবস্থা কিন্তু তিনি করেছিলেন এবং 15ই আগস্ট সেফ প্যাসেজ দিলেন। এবং 15ই আগস্টে আপনি খালেদ মোশাররফ, উনি তো এগুলো অ্যারেঞ্জমেন্ট সেফ প্যাসেজ তাদেরকে দিলেন, চলে যাবে। এখানে ওদের সাথে কর্নেল প্ল্যানের ভিন্ন আলোচনা হয়েছিল, সেগুলো অনেকে দীর্ঘ ইতিহাস, অনেক সময় লাগবে। আর 15ই আগস্টে যে ঘটনাটি ঘটে, কর্নেল ফারুকরা যেটা করে, আর্টিলারির যে ট্যাঙ্কগুলো নিয়ে কোনো গোলা বারুদ ছিল না, কিন্তু পরদিন 11টায় খালেদ মোশাররফের নির্দেশে কিন্তু ট্যাঙ্কে গোলা বারুদ সরবরাহ করা হয়েছিল। এর সবকিছু মিলে ওনাকে নিয়েও কনফিউজ ছিল সেনাবাহিনীর লোকজন। উনি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ না করে, ক্যান্টনমেন্টে তার অবস্থান সংহত না করে, বঙ্গভবনে তিনি তার অবস্থান সংহত করতে চেয়েছেন। এই সুযোগটাই অন্যরা সব পক্ষ নিয়েছে। আমাদের যে কোশ্চেন, আমরা একটু খন্দকার মনিরুজ্জামানের কাছে যাই, যে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই 7ই নভেম্বরের এতদিন পরে এসে এর তাৎপর্যটা কোথায়? বাংলাদেশের ইতিহাসে যদি বলি, বাংলাদেশের ইতিহাসে এই দিনটির তাৎপর্য কি? আমাকে যদি বলেন, এটা আমার নিজস্ব মত, আমি মনে করি 7ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে 7ই নভেম্বর অনেকে অনেক রকমের বক্তব্য দেয় বা দেয়। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের জন্য 7ই নভেম্বর একটি শিক্ষা হতে পারে আর কি। শিক্ষা হতে পারে এই কারণে, দেখুন, সেনা অভ্যুত্থান দিয়ে রাজনীতি পাকিস্তানের উৎস থেকেই এটা শুরু হয়েছে। বাংলাদেশের অভ্যুদয় বা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা কিন্তু পাকিস্তানের এই সেনা রাজনীতি বা সেনা অভ্যুত্থান, সেনা শাসনের যে রাজনীতি, তার বিরুদ্ধেই। 7ই নভেম্বর, 15ই আগস্ট, 3রা নভেম্বর, এই দিনগুলোতে কিন্তু সেনা অভ্যুত্থানই হলো, বঙ্গবন্ধুকে হত্যা করে হলো, খালেদ মোশাররফেরটা হলো, পরে 7ই নভেম্বর তো মাস কিলিং হলো সেনাবাহিনীর কর্মকর্তাদের। সুতরাং এই রাজনীতিটা বাংলাদেশে আবার ফিরিয়ে আনার যে চেষ্টা বিপ্লবের নামে, সেটা 7ই নভেম্বর হয়েছিল। এবং সে কারণে আমি বলেছিলাম আগে প্রথম আলোচনায় যে 7ই নভেম্বর থেকে 90-এর ডিসেম্বর, 6ই ডিসেম্বর পর্যন্ত, এরশাদের শাসন পর্যন্ত রাজনীতির যে ধারা, সেই ধারাটি উৎস হচ্ছে 7ই নভেম্বর। কারণ সেখানে রাজনীতি যখন ষড়যন্ত্রের কবলে, সেনা অভ্যুত্থান, সেনাবাহিনীকে নিয়ে রাজনীতিতে নিয়ে আসা, তার পরবর্তীকালে জিয়াউর রহমান, পরবর্তীকালে এরশাদ, এই যে ধারা, এই ধারাটি তখন তৈরি হয়েছিল, যেটা ভাঙলো এরশাদের পতনের পর নির্বাচিত সরকারের যে ধারা শুরু হলো। 91 নির্বাচনে আমরা জানি বিএনপি বিজয় লাভ করেছিল, তারপর 96, তারপর 2001, 2008, এইভাবে। সুতরাং এর অনেক নেতিবাচক দিক থাকতে পারে, অনেক সমালোচনা আমাদের থাকতে পারে, কিন্তু ধারাটা কিন্তু নির্বাচিত সরকারের ধারা এখন পর্যন্ত। এই ধারাটা ব্রেক হয়, কিন্তু এই ধারাটার বিরুদ্ধেই, এই ধারাটার হয় যে 7ই নভেম্বরে যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল বা 15ই আগস্টে যেটা শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতা 7ই নভেম্বর পর্যন্ত। এবং শিক্ষাটা হলো এই জায়গাটায় যে আসলে সেনা অভ্যুত্থান, ষড়যন্ত্র বা সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করে রাজনীতি করে অগ্রসর হওয়া যায় না। আবার একটু বিনয়ের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করবো, থাকতে পারে যার যার মতামত। এটা রাজনৈতিক অবস্থান থেকে একেবারে দেখেন। 7ই নভেম্বরকে আমি দেখি, 7ই নভেম্বরের আগে বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থাটি ছিল, এটা আমাদের বিবেচনা নিতে হবে। এগুলো নির্মোহ আলোচনা করো। ইতিহাস যদি আমরা সত্যিকার অর্থে নির্মাণ করতে চাই, তাহলে সত্যি কথাগুলো বলতে হবে। অনর্থক আমি আমার পক্ষে বললাম, আপনি আপনার পক্ষে বললেন, তাইলে ইতিহাস হবে না। অবশ্যই ইতিহাস এখন হবেও না। ইতিহাস আমরা 50 বছর, 100 বছর পরেই ইতিহাস রচিত হবে। 7ই নভেম্বরের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অবস্থাটা আমাদের বিবেচনা আনতে হবে। 7ই নভেম্বরের আগে আপনারা জানেন 75 সালের 25শে জানুয়ারি বাকশাল কায়েম হয়েছিল। এদেশে আর কোনো রাজনৈতিক দল ছিল না, একটি রাজনৈতিক দল। এবং সে রাজনৈতিক দল গঠনের পরে তারপর যে ঘটনাগুলো হলো, বিভিন্ন রকম ঘটনা, সেগুলো ঘটার পরে 15ই আগস্টের যে দুঃখজনক, বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা, এটা কেউ চায়নি এরকম বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হবে। কিন্তু ঘটনাটি ঘটলো। ঘটনা ঘটার পরে যেভাবে হোক 7ই নভেম্বর যদি আমরা আসি, 7ই নভেম্বর পরে যে জিনিসটা হয়, হ্যাঁ, 7ই নভেম্বর দুর্বলতা আছে। 7ই নভেম্বর কে করলো, কেন করলো, উদ্দেশ্য তো অনেকের অনেক রকম উদ্দেশ্য ছিল। কারো উদ্দেশ্য সফল হয়নি, কেউ হয়তো পরিকল্পনার বাইরে সুবিধা পেয়ে গেছেন। কিন্তু 7ই নভেম্বর পরে আমাদের দেশে
বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাটি পুনঃপ্রবর্তিত হয়েছিল। নির্বাচন 7ই নভেম্বর 90-এর আগেও সাধারণ নির্বাচন হয়েছে। 1979 সালে প্রথম আমাদের দেশে দ্বিতীয় সংসদ নির্বাচন কিন্তু 1979 সালে হয়েছে এবং সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। আসাদুজ্জামান খানের মতো লোক বিরোধী নেতা ছিলেন এবং অনেক আওয়ামী লীগের অনেক ডাকসাইটের নেতা পার্লামেন্টে এসেছিলেন। আওয়ামী লীগ তো নির্বাচন করেছিল এবং জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, তাও প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনগুলো নিয়ে কেউ খুব একটা প্রশ্ন তোলেনি, খুব একটা কথা বলেনি, যে টুকটাক যেগুলো বলা দরকার হেরে গেলে আমরা যা বলি, কিন্তু একেবারে এখন নির্বাচন সম্পর্কে যে কথাগুলো বলা হয় তখন ওই নির্বাচনগুলো নিয়ে সেরকম কথাবার্তা হয়নি। তো একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, আবার বাকশালের কোটর থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো উন্মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করবার, হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল করার সুযোগটা জামাত ইসলাম নিয়ে ফেলেছে। এই সুযোগে জামাত ইসলামেরও এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব ক্ষতিকর একটা বিষয় হয়েছিল, এগুলো অবশ্যই বিবেচনায় আনতে হবে। তবে এটা সত্য কথা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আবার চালু হয় 7ই নভেম্বরের এই ঘটনার পরে। এখন 7ই নভেম্বর তো সবাইকে সুবিধা, রাজনৈতিক স্বার্থ যাদের আছে, রাজনৈতিক স্বার্থ চিন্তা বিভিন্ন রকম যাদের আছে, সবার স্বার্থ চিন্তা তো একটা ঘটনা সবসময় রক্ষা করতে পারে না। 7ই নভেম্বরে একটাবার আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। 15ই আগস্টের পরে তারা যেটা আশা করেছিল খালেদ মোশাররফের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আশার আলো দেখছিল, সে আলো নিভে যায়। তারপরে 7ই নভেম্বরে কর্নেল তাহের, জাসদ, গণবাহিনী, বিপ্লবী সৈনিক সংস্থা যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন গুড়িয়ে যায়। জিয়াউর রহমান, এখন তারা যেটা বলে জিয়া বিশ্বাসঘাতকতা করেছেন। জিয়া তাদের সাথে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের, বিপ্লবী সরকার গঠনের এই কাজগুলোকে তিনি হঠকারী মনে করেছিলেন, যে ওই মুহূর্তে বাংলাদেশে যে আর্থ সামাজিক অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, আমাদের দেশে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী সম্পন্ন হয়নি। সমাজতান্ত্রিক বিপ্লব কি করে হয়, কেমন করে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তিনি হিসাব করে লেখাপড়া করে বলেছিলেন কিনা জানি না, তবে তার এই সিদ্ধান্তটি সঠিক ছিল। তখন বাংলাদেশে সমাজতন্ত্র কায়েমের অবস্থা ছিল না, সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই জন্য তারা বলছে জিয়া তাদের সঙ্গে এগ্রি না করায় জিয়া বিশ্বাসঘাতক হয়ে গেছেন। এখন জিয়া আসলে তাদের সাথে রাজি হননি, রাজি না হয়ে তিনি তার মতো করে চলেছেন এবং তিনি ভাগ্যের বরপুত্র হয়ে গেছেন। জি, আচ্ছা, আমি একটু আপনার কাছে যাই খন্দকার মনিরুজ্জামান। আমরা কিন্তু সর্বক্ষেত্রেই জাতীয় জীবনে সর্বক্ষেত্রেই, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি একটা বিভাজনের নীতি চলছে এবং 7 নভেম্বর কিন্তু তা থেকে ব্যতিক্রম না। এই যে বিভাজন, সঠিক ইতিহাস কি কখনো আসবে না? বিভাজনের কি কোনো সুরাহা হবে না? একটা ভালো প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। আমি আসলে বলতাম এই প্রশ্নটি, এই বিষয়টি আসলে বাংলাদেশে রাজনীতিতে যে বিভাজন আপনি যেটা বললেন 7ই নভেম্বরও ব্যতিক্রম না। আসলে বিভাজনের শুরুটা কিন্তু 7ই নভেম্বরে বাংলাদেশের ভিতরে। আর বাংলাদেশ প্রতিষ্ঠা নিয়ে যে রাজনীতিতে বিভাজন, সেটা তো আগের থেকে, পাকিস্তান আমল থেকে বিভাজন। সেই বাংলাদেশের আদর্শ, পাকিস্তানের আদর্শ আলাদা। যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাস করতো বা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করতো না, তাদের সঙ্গে বিভাজন তো বরাবরই ছিল। এবং 7ই নভেম্বরের বিভাজনটা কী হলো, 7ই নভেম্বরের পরে দেখেন জিয়া রহমানের আমলে কতগুলি বিষয় হলো যে বিষয়গুলো আগেই মীমাংসিত ছিল। যেমন ধরেন জাতীয়তাবাদের প্রশ্ন, জাতীয়বাদের প্রশ্নটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই মীমাংসিত হয়ে গিয়েছিল যে আমরা বাঙালি জাতি। জিয়া রহমানের সময় বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণার প্রবর্তন করা হলো, এখানটা একটা বিভাজন সৃষ্টি হলো। তারপরে ধরেন যে বিভাজন হলো যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল করা যাবে কি যাবে না। জিয়া রহমানের আমলে কনস্টিটিউশন পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতি করার যে অনুমোদন দেওয়া হলো এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারের যে অনুমতি দেওয়া হলো, তার ফলে কিন্তু আরেকটা বিভাজন তৈরি হলো। এই বিভাজনগুলি কিন্তু এখনো আসছে এবং যে কথাটা কাজী সিরাজ বলেছেন যে জামাত এর ফলে রাজনীতি করার সুযোগ পেল, এবং আজকে কিন্তু এই জামাত বা জামাতের পক্ষের বা জামাতের সমর্থক যারা, তারাই কিন্তু প্রশ্নগুলো নানাভাবে তুলছে। এমনকি বিএনপির মধ্য থেকেও এই প্রশ্নগুলো তোলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নামে জাতিকে বিভক্ত করা হচ্ছে। আসলে মুক্তিযুদ্ধ তো আমাদের জাতির ভিত্তি, এই ভিত্তি নিয়ে তো কোনো বিভাজনের প্রশ্ন আসতে পারে না। এর উপরে দাঁড়িয়ে তো আমাদেরকে রাজনীতি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে সকলকেই। হ্যাঁ, তারপরে অন্যান্য প্রশ্নে আপনার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে, অর্থনৈতিক প্রশ্নে দিতে পারে, সামাজিক অন্যান্য প্রশ্নের দ্বিমত থাকতে পারে, সেটা অন্য, কিন্তু ভিত্তিটা তো মুক্তিযুদ্ধ। এই জায়গাটা তো বিভক্তি হওয়ার সুযোগ নেই। সুতরাং এই জায়গাটা যে বিভক্তির সূচনাটা হলো, এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মের ভিত্তিতে রাজনীতি করা, এর সূচনাটা হলো কিন্তু এই আপনি যেটা বলছেন, আমি খুব কারেক্টলি বলছেন যে
এই 7ই নভেম্বরের এই যে ষড়যন্ত্রের ফলে জাসদ একটা ক্ষতি বাংলাদেশের করলো, একটা বড় ক্ষতি বাংলাদেশের করলো। সেটা হচ্ছে রাজনীতিতে ইয়ের ব্যবহার, কি বলে আপনার সেনাবাহিনীর ব্যবহারের একটি অপদৃষ্টান্ত, যেটা যার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, বাংলাদেশ যেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, সেই জায়গাটি কিন্তু 7ই নভেম্বরের কর্নেল তাহের বা ইনু সাহেবরা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, যে সেনাবাহিনীকে নিয়ে তারা ক্ষমতা দখল করবে, সেনাবাহিনীকে নিয়ে তারা রাজনীতি করবে। সেই কথাটাই সেই জন্য আমি বলছি যে এই দিনটিকে যারা বিপ্লব হিসাবে মনে করে, আসলে এটা একটা প্রতিবিপ্লব, রাজনীতির বিরুদ্ধে, গণতান্ত্রিক ধারাবাহিক রাজনীতির বিরুদ্ধে এটি একটি প্রতিবিপ্লব দিবস হিসাবে এটাই বাংলা ইতিহাসে 7ই নভেম্বরের স্থান বলে আমি মনে করি। জি, কাজী সিরাজ কিছু বলবেন কিনা? না, আমি বিভাজন কেন? যে কোনো আমরা কিন্তু দেখি যে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এরকম হয়, রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু সঠিক ইতিহাস, ক্ষমতা থাকলে এক ধরনের ক্ষমতার মানে পালাবদল হলে আবার ইতিহাস কি অন্যরকম হবে? কারণটা হচ্ছে আসলে রাজনীতি যদি আপনার দ্বিমত থাকতে পারে, গণতান্ত্রিক সমাজে তো বহু মত থাকবেই, বহু চিন্তা থাকতেই পারে, তো কিন্তু তখন সেখানে আদর্শিক একটা ভিত্তিও থাকে, আদর্শবাদী রাজনীতি হয়, রাজনীতি নিয়ে কাজ হয়। কিন্তু আমাদের এখানে এখন রাজনীতি আদর্শ এগুলো আর নেই, আদর্শহীন রাজনীতিবিহীন রাজনীতি চলছে এখানে, শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে, কেউ ক্ষমতা দখল করার জন্য, কেউ ক্ষমতা দখলে রাখার জন্য রাজনীতি করছে বলে আজকে সমস্ত কিছুতে কোনো কিছুতে আমরা একটা ঐক্যবদ্ধ, ভুল ভ্রান্তি থাকতে পারে, কোনো কাজে যে নির্ভুল কোনো কাজ তো খুব একটা হয় না, তো ভুল ভ্রান্তিগুলো স্বীকার করে 7ই নভেম্বরের সবই সহি, সব যা করেছে একেবারে শুরু থেকে 7ই নভেম্বর দুর্বলতা ছিল, ভুল ছিল, সে 7ই নভেম্বরকে যারা বিপ্লব সংহতি দিবস বলেন তাদের এই ভুলগুলো চিহ্নিত করতে হবে, সে ভুলগুলো স্বীকার করতে হবে, এবং 7ই নভেম্বরের কিছু অবদানও আছে। 7ই নভেম্বর পরবর্তীকালে এই যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়া, তারপর আবার সেখানে চালু করতে গিয়ে যে দুর্বল দিকগুলো স্পষ্ট হয়েছে, যেগুলো পরবর্তীকালে ক্ষতি করেছে জাতীয় রাজনীতির, সেগুলোকে স্বীকার করে নিয়েই 7ই নভেম্বরকে মূল্যায়ন করতে হবে। আবার 7ই নভেম্বরকে একেবারে সৈনিক হত্যা দিবস হিসেবে বিবেচনা করে এবং জিয়াউর রহমানকে অভিযুক্ত করা, তিনি এটা করেছেন, এটা ইতিহাসের সত্য এটা কিনা এটা এখনই বলা যাবে না, ইতিহাস একদিন প্রমাণ করবে। কারণ যে সময় ঘটনাগুলো ঘটে 3 তারিখের পরে 6 তারিখে জিয়া তখনও কিন্তু বন্দী, জিয়াউর রহমান তো বেরিয়ে আসলেন 7 তারিখের 6 তারিখ মধ্যরাতে যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পরে বেরিয়ে আসলেন। কাজে এই যে ঘটনাগুলো ঘটেছে, জিয়াউর রহমান কিন্তু তখনও বন্দী দশায় ছিলেন। তো এর মধ্যে জিয়াউর রহমানই সব হত্যাকাণ্ডের জন্য দায়ী, জিয়াউর রহমানই সবকিছু করেছেন, এই যে এখন অভিযোগ, এগুলো আমার কাছে মনে হচ্ছে এখন যে কাজ, এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তৃতা। আর আমার ওই আমেরিকান ইলেকশনে আমরা যেটা দেখলাম, এখন আমার মনে হয় এবার 7ই নভেম্বরকে নিয়ে যা হচ্ছে একবারে স্রেফ আমার কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কি কি বলা যায়, কি কি মোক্ষম অস্ত্র ব্যবহার করা যায়, সেগুলি ব্যবহার করা হচ্ছে। কিন্তু নির্মোহ দৃষ্টিতে যদি দেখা হয়, জিয়াউর রহমানকে দেবত্ব আরোপ করার কোনো কারণ নাই। জিয়াউর রহমান উনি ক্ষমতা দখল করেছেন কিনা এটা প্রশ্ন, এটা একটা আলোচনা হতে পারে, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা তো ভোগ করেছেন, উনি নিজে ক্ষমতা পাওয়ার জন্য অভ্যুত্থান করুন আর না করুন, কিন্তু ক্ষমতা উনি চান নাই, উনি ক্ষমতা এড়িয়ে যেতে সেটা তো বলা যাবে না। নিশ্চয়ই তার তো ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল, নিজে সে আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য জোর করে কিছু করেন নাই, পরিকল্পিতভাবে কিছু করেন নাই, ঘটনা যেগুলো ঘটেছে সেই ঘটনা তার কাছে ক্ষমতা এনে দিয়েছে। আচ্ছা, যদি আমাদের মানে কাজী সিরাজ ভাইয়ের কথা ধরে বলি যে এই বিভাজন থেকে বেরিয়ে আসার পথ কি, সুরাহা কি হতে পারে? আমার মতে কাজী সিরাজ ভাই কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন, একটি কি বলবো, একটা অধ্যায়ের কথা বলেছেন। যদি এভাবে সবকিছুই সঠিক হবে তা তো না, কিছু ভুল ত্রুটি আর থাকতে পারে, সেভাবে কি কোনোভাবে কি বেরিয়ে আসা যায় কিনা এই বিভাজন থেকে? অবশ্যই সবকিছু সঠিক হবে সবসময়, সব একই দলের বা বিভিন্ন, তা তো না। সব দলের মধ্যেই ধরেন নেতিবাচক কিছু থাকবে, পজিটিভ থাকবে, নেগেটিভ, সেগুলো তো আছেই। এবং গণতান্ত্রিক রাজনীতিতে তো আপনার ভিন্ন মত, তাই না, বা ভিন্ন অবস্থান, এগুলো তো খুব, এগুলো নিয়েই তো গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য তো এই জায়গাটায়, তাই না, সেটা তো আছেই।
সেটা মানে কিন্তু বিভাজন না। বিভাজনটা হচ্ছে যে আমি মনে করি আমার দৃষ্টিতে বিভাজনটা তখনই যাবে বা একসময় যাবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে, যেতেই হবে। এবং সে দেশের ভিত্তিটা যদি সবাই একমত হয়, আপনি গণতন্ত্র আছে, সবই আছে, কিন্তু আপনি বাংলাদেশের ভিত্তি মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে বেজ লাইন। এই বেজ লাইনে যখন সবাই একমত হবে তখনই এই বিভাজনটা যাবে। তারপরে ক্ষমতা যাওয়ার পথ, নির্বাচনের প্রচার, আপনার সরকার আছে, আপনার সরকারে কি কি ভুল করলো আমি সেগুলো সমালোচনা করলাম, আমার সরকার কি কি করবে ক্ষমতা গেলে সেটা আমি বললাম। এটা তো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা একটু বর্তমানে যদি আসি, 7ই নভেম্বর উপলক্ষে বিএনপি একটি সমাবেশের অনুমতি চেয়েছিলেন, প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে, পরবর্তীতে পার্টি অফিসের সামনে। কিন্তু আজকে আমরা দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তার কথা বলে সমাবেশের অনুমতি পুলিশ দেয়নি, এবং আজ সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে না, এই ধরনের কোনো অনুমোদন তাদের সুযোগ নাই। তো এই যে সমাবেশ করতে না দেওয়া, এ দ্বারা কি কোনো পক্ষ লাভবান হবে? না, সমাবেশ তো যে কোনো দলেরই একটি গণতান্ত্রিক, রাজনীতিতে যে কোনো দলেরই গণতান্ত্রিক অধিকার সমাবেশ করা, সেটা অবশ্যই। তবে আমি ডিটেলসটা জানি না, কারণ আমি আজকে নানা কাজে খুবই ব্যস্ত ছিলাম, মানে নন প্রফেশনাল কাজে ব্যস্ত ছিলাম আসলে। হ্যাঁ, তবে যেটা আমি মনে করি যে কোনো ক্ষেত্রেই হোক সমাবেশ করাটা, একমাত্র আমি মনে করি যে দল বাংলাদেশে বিশ্বাস করে না সেই দল ছাড়া সকল দলেরই সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বাংলাদেশে আছে, থাকতে হবে। তা নাহলে গণতন্ত্র হবে না, এটা আমি বিশ্বাস করি। শুধুমাত্র যে দল বাংলাদেশে বিশ্বাস করে না সেই দলের সমাবেশ করার অধিকার থাকা উচিত বলে আমি মনে করি না। সুতরাং এই জায়গাটায় আপনি তো, আমার অবস্থান খুবই পরিষ্কার। জি, এটা আমি কি যে বাংলাদেশের সংবিধানের 36 থেকে 44 মৌলিক অধিকার সংক্রান্ত যে অনুচ্ছেদটা আছে, পর্বটা আছে, সেখানে স্পষ্ট করে সংগঠন করার, সমাবেশ করার, বিক্ষোভ করার, এগুলো করার অধিকার সংবিধান দিয়েছে। তো এই সংবিধান মানুষের মৌলিক অধিকার, এটা এই মৌলিক অধিকার হরণ করার অধিকার কিন্তু কোনো সরকারের থাকে না, কোনো দলের থাকে না, কোনো শক্তির থাকে না, উচিত না। এখন জোর করে ক্ষমতা বলে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যদি কেউ সেটা করে, সেটা ভিন্ন জিনিস, এটা অগণতান্ত্রিক আচরণ বলে বিবেচিত হবে। আজকে এরকম করা হচ্ছে, সব সময় যে এরকম করা যাবে নাও তো হতে পারে, একটা সময় তো এরকম সময় অন্যের জন্য আসতে পারে। আওয়ামী লীগও তো বিরোধী দলে ছিল তো অনেক দিন। তো এখন আজকে ক্ষমতা আছেন বলে অনন্তকাল তারা ক্ষমতা তো কারোর জন্য চিরস্থায়ী নয়, ক্ষমতা পাল্টায়, ক্ষমতা পালাবদল হয়। তো তখন যখনই যারা ক্ষমতা থাকবেন তাদের এটা আমার মনে হয় মাথায় রাখা উচিত, বিবেচনা রাখা উচিত, আমি আগামীকাল বিরোধী দলে যেতে পারি, গেলে আমার সঙ্গে আমি এখন ওদের সঙ্গে এমন আচরণ করব যাতে আমিও একই রকম সদাচরণ পাই। তা না হলে তো একই জিনিস কন্টিনিউ করলে গণতন্ত্রের যে গণতন্ত্রের কথা যেগুলো আমরা বলি, এই গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের অনুশীলন, তো সেগুলো না করলে হবে না। আর কথা বলতে দেব না কেন, গণতন্ত্রের মৌলিক একটা জায়গায় তো হচ্ছে আই মে ডিসঅ্যাপ্রুভ হোয়াট ইউ সে বাট আই শ্যাল ফাইট টু দ্য ডেথ ইউ রাইট টু সে। কিন্তু এ দ্বারা এই যে সমাবেশ করতে না দেওয়ার মাধ্যমে কি সরকার কোনো লাভবান হলো না? এটা আমার মনে, আমার যেটা ব্যক্তিগত ধারণা, সমাবেশ করলে বিএনপি যে লাভবান হতো, যেরকম আমার সমাবেশ করতে না দেয় বিএনপি তার চাইতে আরো বেশি লাভবান হলো। জনগণের মধ্যে সরকার বেশি সমালোচিত হবে, মানুষের মধ্যে ইতিমধ্যে হচ্ছে যে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার অর্থ হচ্ছে বিএনপির সমাবেশ আওয়ামী লীগের সমাবেশের থেকে খুব বড় হয়ে যাবে। এটা দেখলে এই যে আওয়ামী লীগ সরকার বলছে বিএনপির সঙ্গে লোক নাই, দল নাই, সরকার এটা ভুল প্রমাণিত হবে, সেই জন্য বড় হবে না ছোট হবে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে সমাবেশ করতে, হ্যাঁ সেটা করাটা, সেটা তো একটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা তো বটে। সব সরকারের কোনো ক্ষতি হতো না এই সমাবেশ করতে দিলে। সুতরাং এইটা আপনি ধরেন যে ডিসেন্ট ভয়েস যেটাকে বলে ইংরেজিতে, অর্থাৎ আপনি যে মতটা প্রচার করেন, যে কথাটি বলেন, তার বিরুদ্ধে যে সমালোচনা বা তার বিরুদ্ধে যে মতটা আছে সেটা যদি আপনি না জানেন, আমি এমনি একটা আইডিয়াল কন্ডিশন বলছি, সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি আপনার মতটা ঠিক করতে পারবেন না। আজকে ধরেন 7ই নভেম্বর নিয়েই বিএনপি যদি সমাবেশ করতো তাহলে কি আলোচনা করতো? 7ই নভেম্বর নিয়ে তো আলোচনা করতো, শেষ সময় আছে। আচ্ছা, শেষ সময় আমি এক কথা শেষ করি। তাহলে এই 7ই নভেম্বর নিয়ে বিএনপির যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কাউন্টার করার মতো রাজনৈতিক বক্তব্য আমি বলছি, খোরাক পেত ওরা, হ্যাঁ রাজনৈতিক বক্তব্য তা আওয়ামী লীগের থাকা উচিত, তাই না? তো সেটা হইলে তো তার বক্তব্যটা জানতে হবে আপনাকে, তাহলে আপনি কিভাবে রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করবেন, সে কারণেও এটা দরকার। জি, আজকে আর সময় নেই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।
কষ্ট স্বীকার করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনাদের আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।